বিকেলে পাত্রপক্ষ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই পাত্রপক্ষের ফোন আসে। তারা ফোন করে বলে তাদের পুষ্পকে নয় মালাকে পছন্দ হয়েছে। তাই তারা পুষ্পের সাথে নয় মালার সাথে তাদের ছেলের বিয়ের কথাবার্তা এগোতে চায়। সেই কথা শুনেই শিরিন বেগম চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে রেখেছে। তার মা রাবিয়া বেগমও তার সাথে যুক্ত হয়েছে। পুলক মা নানিকে থামানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে, কিন্তু তাকে উল্টো ধমক দিয়ে শিরিন বেগম বলল, তুই আমাকে থামতে বলছিস পুলক? আমি আর কত থেমে থাকবো? ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছি ওই মেয়েকে। নিজের মেয়ের থেকে আলাদা চোখে দেখিনি কখনো। তোদের যা খাইয়েছি ওই মেয়েকেও তাই খাইয়েছি। তোদের যা পড়তে দিয়েছি ওই মেয়েকেও তাই পড়তে দিয়েছি। কিন্তু এবার নিজের চোখের সামনে ওই মেয়ের জন্য নিজের মেয়ের একের পর এক বিয়ে ভাঙা দেখেও যে আমি চুপ করে থাকতে পারছি না। আমি এতটাও উদার নই। হাত জোর করে বলছি ওই মেয়েকে পাত্রপক্ষের সামনে না আসতে, কিন্তু ওই মেয়ে আমার কথা শুনলই না। নিজের রূপ দেখানোর জন্য পাগল হয়ে আছে। আমি আমি আজ ওর ওই সুন্দর মুখ আগুনে পুড়িয়ে ফেলবো। ওর ওই রূপ নিয়ে খুব দিমাগ, তাই না? নষ্ট করে দেবো ওর ওই মুখ। এই কথা বলে শিরিন বেগম এলোমেলো পায়ে পুষ্প আর মালার ঘরে চলে গেল। বশির হায়াত পুলক সহ সবাই অবাক হয়ে গেছে। শিরিন বেগম ঘরে গিয়ে মালার হাত ধরে তাকে টানতে টানতে এই ঘর থেকে বের করে আনে। পুষ্প কিছুই বলল না, সে শুধু চুপ করে বসে আছে আর দাঁতে দাঁত চেপে নিজের দুহাত কচলাচ্ছে। মালা খুব ভয়ে পেয়ে গেছে, সে যেতে চাইছে না, কিন্তু শিরিন বেগম তার হাত টানতে টানতেই রান্নাঘরে নিয়ে গেল। পুলক মায়ের হাত থেকে মালাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই পারছে না। বশির হায়াত এসব দেখে আর চুপ থাকতে পারছেন না। তিনিও রক্তচক্ষু নিয়ে এগিয়ে গেলেন রান্নাঘরে শিরিন বেগমের দিকে। শিরিন বেগম গ্যাসের চুলা জ্বালিয়ে দেওয়া মাত্রই ঠিক সেই সময় রাবেয়া বেগম পুষ্পের ঘর থেকে চিৎকার করে বলে উঠল, শিরিন রে, তাড়াতাড়ি আয়, তোর মেয়ে তার মুখ পুড়িয়ে ফেলেছে। শিরিন বেগমের কানে সেই কথা যেতেই শিরিন বেগম মালার হাত ছেড়ে দিয়ে দৌড়ে পুষ্পের ঘরের দিকে দৌড় দিল। তার পেছন পেছন মালা ও বশির হায়াত সহ সবাই দৌড় দেয়। শিরিন বেগম সহ সবাই পুষ্পের ঘরে গিয়ে দেখে ঘরের মাঝখানে আগুন জ্বলছে। রাবেয়া বেগম আর বুয়া দুজনেই পুষ্পকে জাপটে ধরে রেখেছে, কিন্তু পুষ্প তাদের বাঁধন ছিঁড়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে আগুনে। পুলক সঙ্গে সঙ্গে টেবিলের উপর জগে থাকা পানি দিয়ে আগুন নিভিয়ে দিল। শিরিন বেগম মালাকে টেনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পুষ্প তার গায়ের ওড়না খুলে সেই ওড়নাতে আগুন ধরিয়ে দেয়। ঠিক সেই সময় রাবেয়া বেগম আর বুয়া ঘরে ঢুকে দেখে ঘরে আগুন জ্বলছে। পুষ্প সেই আগুনেই নিজের মুখ পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে আগুনের দিকে এগিয়ে যেতেই রাবেয়া বেগম আর বুয়া পুষ্পকে জাপটে ধরে ফেলে চিৎকার করতে থাকে। শিরিন বেগম মেয়ের এই কাণ্ড দেখে সারা শরীর কাঁপছে তার। ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছেন শিরিন বেগম। মালা মুখে ওড়না চেপে চিৎকার করে কাঁদছে, তারও সারা শরীর কাঁপছে। বশির হায়াত মেয়ের কাছে এগিয়ে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেললো। পুষ্প বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, পাত্রপক্ষ আমায় পছন্দ করেনি, সেটা তো আমার দোষ। আমি কালো, দেখতে অসুন্দর, সেটাও আমার দোষ। এতে মালার কি দোষ বলো? মা কেন মালার মুখ পুড়িয়ে ফেলবে? মাকে বলো আমার মুখ পুড়িয়ে ফেলতে। এই কালো মুখ নিয়ে তা তোমাদের এত জ্বালা যন্ত্রণা, তাই না? এই মুখ পুড়িয়ে ফেলো বাবা, তাতে তোমরাও শান্তি পাবে আর আমিও। মালার মুখ নয় বাবা, আমার মুখ পুড়িয়ে ফেলো। পুষ্প চিৎকার করেই কাঁদছে। না মা, কারো মুখ পোড়াতে হবে না। আর না তোকে আর কখনো পাত্রপক্ষের সামনে বসতে হবে। এতে আমার মেয়ের বিয়ে হলে হোক, না হলে না হবে। আমি আর আমার মেয়েকে কারো কাছে অপমানে হতে দেব না। বশির হায়াত আরেক হাত বাড়িয়ে দেয় মালাকে কাছে রাখেন। মালাও মামার বুকে ঝাঁপিয়ে পড়লো। পুষ্প মালা দুজনেই বশির হায়াতের বুকে পড়ে কাঁদতে লাগলো। বোনের কষ্ট দেখে পুলকের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। শিরিন বেগম ফ্লোরে বসেই হাঁটু গেড়ে নুইয়ে ডুকরে ডুকরে কাঁদছে। মাঝরাতে শিরিন বেগম মেয়েদের ঘরে গিয়ে দেখে পুষ্প আর মালা দুজনেই ঘুমিয়ে আছে। এতক্ষণ মেয়েদের সামনে আসতে ভয় হচ্ছিল তার। মেয়ে ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি মেয়ের কাছে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শিরিন বেগম বললেন, ঘুমন্ত মেয়ের হাতে মুখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোথায় কোনো আগুনের ছ্যাঁকা লেগেছে কিনা।
চোখ দিয়ে অনবরত পানি পড়ছে শিরিন বেগমের। মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনের কথাগুলো মনে পড়ে গেল তার। শ্যামলা বলে মানুষের কাছে কম অপমানিত হতে হতো না তাকে। কত শত সম্বন্ধ এসে ফিরে চলে যেত তার গায়ের রঙের জন্য। মেয়ের মতোই মানুষের ধারালো কথা প্রতিনিয়তই শুনতে হতো তাকে। কত শত সম্বন্ধ ভেঙে যাওয়ার পর একদিন হঠাৎ করে একটা সম্বন্ধ ঠিক হয়ে গেল। পাত্রের নাকি তাকে পছন্দ হয়েছে। বিয়ে হয়ে গেল বশির হায়াতের সাথে শিরিন বেগমের। কিন্তু এই গায়ের রঙের জন্য শ্বশুর বাড়িতেও অনেক কটু কথা শুনতে হতো তাকে। কিন্তু এত কিছুর মধ্যেও তার একমাত্র ভরসা ছিল আর শান্তির জায়গা ছিল বশির হায়াত। এই একটা মানুষের মুখে তার কখনো শুনতে হয়নি সে কালো। এই একটা মানুষের জন্যই হয়তো নিজেকে নিজেই সুন্দর বলে মনে হতো শিরিন বেগমের কাছে। তার গায়ের রঙই পেয়েছে তার মেয়ে, কিন্তু দেখতে তার থেকেও ঢের সুন্দরী। কি সুন্দর চোখ, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর নাক, কত সুন্দর মাথার কেশ। কিন্তু তার মতো তার মেয়ের ভাগ্যেও কি আসবে এমন পুরুষ যে তার মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, যে তার মেয়েকে সম্মান করবে, যে তাকে বলবে তুমি খুব সুন্দর। এসব ভেবেই শিরিন বেগম দীর্ঘশ্বাস ফেলল। মেয়ের কপালে আলতো ঠোঁটে চুমু দিয়ে পুষ্পের পাশ থেকে উঠে গেল। শিরিন বেগম এবার মালার পাশে এসে বসলো। ননদ আর ননদের স্বামী মারা যাওয়ার পর তাদের একমাত্র মেয়েকে নিজের মেয়ে করেই এ বাড়িতে নিয়ে এসেছিল শিরিন বেগম। শিরিন বেগমের মা রাবেয়া বেগম সব সময় মালার বিরুদ্ধে তার কান ভাঙিয়ে রাখতো। মাঝে মাঝে একটু রাগ দেখালেও ভালোবাসার কোনো কমতি রাখেনি শিরিন বেগম এই মেয়ের প্রতিও। প্রথমবার যখন পুষ্পের বিয়ে সম্বন্ধ আসে তখন সেই পাত্রপক্ষ পুষ্পকে নয় মালাকে পছন্দ করে, কারণ পুষ্পের থেকে মালার গায়ের রং ঢের ফর্সা। তখন থেকে রাবেয়া বেগম শিরিন বেগমকে বলতে থাকে, এই মেয়ে যতদিন পর্যন্ত তোর বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত তোর মেয়ের বিয়ে হবে না। এই মেয়ে তোর বাড়ি থেকে বের করে দে। তখন থেকে আস্তে আস্তে শিরিন বেগমের মন পাল্টে যেতে শুরু করে। তবে মালার উপর রাগ হলেও বাড়ি থেকে বের করার কথা মনেও আসেনি কখনো, কারণ শিরিন বেগম তার আরেকটা মেয়ের মতোই মালাকে দেখতো। শিরিন বেগম যখন প্রথম গর্ভবতী হয় তখন টেস্ট রিপোর্টে ধরা পড়ে তার যমজ 2 কন্যা সন্তান হবে। শিরিন বেগম আর বশির হায়াত যমজ 2 কন্যা সন্তানের জন্য খুব খুশি ছিলেন। তখনই দুজনে ঠিক করে রেখেছিল 2 মেয়ের নাম রাখবে পুষ্প কানন। পুষ্প অর্থ ফুল আর কানন অর্থ বাগান, অর্থাৎ ফুলের বাগান। সেই দুটো মেয়েই হবে তাদের ভালোবাসার ফুলের বাগান। বাচ্চা প্রসবের সময় শিল বেগম তার মায়ের বাড়িতেই ছিল। শিরিন বেগম একসঙ্গে 2 যমজ কন্যা সন্তান প্রসব করে। পুষ্পের সাথে তার আরেকটা বোনেরও জন্ম হয়েছিল এই পৃথিবীতে। বাচ্চা প্রসব হওয়ার পরপরই শিরিন বেগম জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান আসার পর শিরিন বেগম জানতে পারে তার আরেকটা মেয়ে মারা গেছে। শিরিন বেগমের মা রাবেয়া বেগম তাকে সেই কথাই জানায় যে তার আরেকটা মেয়ে মারা গেছে। শিরিন বেগম মৃত মেয়ের মরা মুখটাও দেখতে পারেনি, তার আগেই নাকি তার কবর দিয়ে দেওয়া হয়। বশির হায়াত খবর পেয়ে ছুটে গিয়েছিল মৃত মেয়ের মুখ দেখতে, কিন্তু তিনিও সেই মেয়েকে চোখের দেখাও দেখতে পারেনি। না দেখা মেয়ের জন্য শিরিন বেগম মনে মনে খুব ভেঙে পড়েছিল। তার 6 মাস পরেই শিরিন বেগমের ননদের ঘরে মালার জন্ম হয়। পুষ্পের সাথে নাম মিলিয়ে রাখা হয়েছিল পুষ্পমালা। শিরিন বেগম মালাকে নিজের আরেকটা মেয়ে কাননের চোখেই দেখতো। ছোটবেলা থেকে পুষ্পর মতোই ভালোবাসতো তাকে। মালার বাবা মা মারা যাওয়ার পর বশির হায়াত ছাড়া আর কেউই ছিল না মালার দেখাশোনার জন্য। তাই তো শিরিন বেগম আর বশির হায়াত ভালোবেসে নিজের বাড়িতে নিয়ে আসে। মালার পাশে বসে তার মুখে হাত রেখে শিরিন বেগম চোখের পানি ফেলে মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দে মা, আমি কখনোই তোর এই সুন্দর মুখ পুরাতে পারতাম না। ওই সময়ই হাত কেঁপে উঠেছিল আমার, কিন্তু তবুও আমি তোর কাছে লজ্জিত। মা তো চোখের সামনে মেয়ের এভাবে অপমান সহ্য করতে পারিনি, রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। মনে মনে এসব ভেবে শিরিন বেগম মালার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন। শিরিন বেগম ঘর থেকে বেরিয়ে 2 কদম এগোতেই মালা এসে তার হাত ধরে ফেলল। শিরিন বেগম পেছনে ফিরে তাকিয়ে দেখে মালা তার হাত ধরে দাঁড়িয়ে আছে। তাহলে কি মালা এতক্ষণ ঘুমায়নি? মালা শিরিন বেগমের 2 হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও মামিমা, তুমি বিশ্বাস করো আমি ছাদে লুকিয়ে থাকার জন্য গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি পুষ্প আর ওই ছেলে ছাদে যাবে। বুঝতে পারলে আমি কখনোই ছাদে যেতাম না। আমাকে তুমি ক্ষমা করে দাও মামিমা।
শিরিন বেগম মালাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তুইও আমাকে ক্ষমা করে দে মা। আমি আজ তোর সাথে কত বড় অন্যায় করতে যাচ্ছিলাম। রাগে আমি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমি জানি তুমি কখনোই এই অন্যায় করতে পারতে না, কারণ তুমি আমাকেও খুব ভালোবাসো। আমার মেয়েটার কি কখনো বিয়ে হবে না মালা? এমন কি কেউ নেই যে ওকে একটু ভালোবাসবে? তুমি দেখে নিও মামিমা, পুষ্পর জন্য ভালোবাসার অভাব হবে না। ওর ভালোবাসা পাওয়ার জন্য একাধিক হৃদয় হাহাকার করে উঠবে। একাধিক হৃদয় দরকার নেই মালা। একটা হৃদয় অন্তত আমার মেয়েটাকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে তার জীবন সঙ্গী করে নিই। আমার আর কিছুই চাওয়ার থাকবে না। দূর থেকে বশির হায়াত ও নীরবে চোখের পানি ফেললেন। গোলাপ গ্রাম, ঢাকার অদূরে সাভারের বিরলিয়া ইউনিয়নের তুরাগ নদীর তীরে অবস্থিত এই গোলাপ গ্রাম। সবুজ শ্যামল গ্রামের মাঝ দিয়ে আঁকাবাঁকা সরু পথ, পথের দুপাশে গোলাপের বাগান, বাগানে ফুটে আছে টকটকে লাল গোলাপ। গোলাপের সৌরভ ছড়িয়ে আছে পুরো গ্রামে। গ্রামের পাকা রাস্তার পথ ধরে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে পুষ্প আর মালা। এইচএসসি পরীক্ষার পর খুব একটা বাইরে বের হওয়া হয় না তাদের, তাই ভাবলো একটু রূপাদের বাড়ি থেকে ঘুরে আসা যাক। রূপা তাদের কলেজ ফ্রেন্ড। বেশ কিছুক্ষণ পর একটা সুন্দর গাড়ি তাদের পাশ কাটিয়ে চলে গেল। পুষ্প আর মালা এক পলক সেই গাড়িটার দিকে তাকিয়েও আবারও চোখ সরিয়ে নিল। পথ দিয়ে কত গাড়ি তো চলে যায়। গাড়িটা কিছুটা পথ যেতেই হঠাৎ করে থেমে গেল। গাড়ি থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। পুষ্প আর মালার গাড়িটার উপর নজর পড়তেই দৌড়ে গেল গাড়ির দিকে। গাড়ির কাছে গিয়ে দেখে গাড়িতে আগুন লেগে গেছে, কিন্তু আগুন এখনো বেশি জায়গা ছড়াতে পারেনি। আগুন দেখে মালা খুব ভয় পাচ্ছে আর এগোনোর সাহস পাচ্ছে না। তার আশেপাশে তাকিয়ে দেখে একটা মানুষও নেই। সময়টা দুপুরের পর, তাই খুব একটা লোকজনও থাকার কথাও না। পুষ্পমালাকে ডেকে বলল, মালা, কিছু হবে না, এইদিকে আয়, ওনাদের গাড়ি থেকে বের করতে হবে। মালা আগুন দেখে ভয় পাচ্ছে, কিন্তু গাড়ির ভেতরে থাকা মানুষদের কথা ভেবে এগিয়ে গেল গাড়ির দিকে। পুষ্পমালা দুজনে গাড়ির দুই ধারের দুই দরজা ধরে টানতে লাগলো, কিন্তু গাড়ির দরজা তো ভেতর থেকে লক করা। ভেতর থেকে মানুষের কাশির আওয়াজ শোনা যাচ্ছে। হয়তো তারা ভয় পেয়ে গাড়ির দরজা খুলতে ভুলে গেছে। পুষ্পের উপস্থিতি জ্ঞান বেশি। সে আশেপাশে তাকিয়ে রাস্তার এক পাশে থাকা একটা ইটের টুকরো হাতে নিয়ে গাড়ির জানলায় আঘাত করলো। 2-3 বার আঘাতের ফলে গাড়ির জানলাটা ভেঙে গেল। মালা ও পুষ্পকে দেখে একটা ইটের টুকরো হাতে নিয়ে গাড়ির জানলার গ্লাস ভেঙে ফেললো। দুজনেই গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, আর খুলেও ফেললো। দরজা খুলে পুষ্প গাড়ির ভেতরে দেখে একজন মহিলা, বয়স বেশি কিন্তু খুব আধুনিক। পুষ্প মহিলার হাত ধরে তাকে গাড়ি থেকে বের করে নিল। আরে, এ তো আয়েশা চৌধুরী, চৌধুরী বাড়ির চৌধুরী মা। গ্রামে সবাই তাকে সেই নামেই ডাকে। পুষ্প 2-1 বার দূর থেকে দেখেছে তাকে। সামনে বসে থাকা গাড়ির ড্রাইভারও ইতিমধ্যে গাড়ি থেকে নেমে পড়েছে। আগুনে তার হাতের অনেকটা অংশ পুড়ে গেছে। ওদিকে মালাও গাড়ির দরজা খুলে দেখে স্যুটটাই পরা একটা লম্বা চওড়া হ্যান্ডসাম ছেলে বসে আছে। মালা ছেলেটাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে মনে মনে বলল, দেখে তো মনে হয় এরকম একটা আস্ত গাড়ি এক হাতেই তুলে ফেলতে পারে, কিন্তু সামান্য আগুনে গাড়ির দরজা খুলে বের হতে পারে না। আশ্চর্য মানুষ। ছেলেটাও প্রচুর কাশছে। গাড়ির দরজা খুলে দেওয়ার পরও ছেলেটা গাড়িতেই বসে আছে, বাইরে যেন বের হওয়ার কথাই ভুলে গেছে। ওইদিকে গাড়ির আগুনও ক্রমশ ছড়িয়ে পড়ছে। মালা কিছুটা বিরক্ত হয়ে ছেলেটার হাত ধরে গাড়ি থেকে বের করে তাকে নিয়ে দূরে সরে গেল। ছেলেটা কাঁপা কাঁপা হাতে মালার ঠোঁট সহ মুখে হাত বুলাতে লাগলো। তারপর মালার গালে হাত রেখেই বলল, কে? ছেলেটার এমন ব্যবহারে মালা চরম বিরক্ত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাশ ভরা কণ্ঠে বিরক্ত নিয়ে বলল, অসভ্য নির্লজ্জ লম্পট একটা মানুষ। এই মাত্র আমি আপনার প্রাণ বাঁচালাম, আর আপনি এরকম একটা সিচুয়েশনেও নিজের লোভ সামলাতে পারলেন না। এই আপনাদের মতো ছেলেদের আগুনে পুড়ে মরাই উচিত। এ কথা বলে মালা ছেলেটার সামনে থেকে সরে গেল। পুষ্প আয়েশা চৌধুরীর হাত ধরে তাকে রাস্তার ধারে বসিয়ে দিল। কাশতে কাশতে ওনার এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। মনে হয় শ্বাসকষ্টের কারণে কথাও বলতে পারছে না। আয়েশা চৌধুরী পুষ্পকে গাড়ির দিকে হাত দেখিয়ে কিছু একটা ইশারা করলো। পুষ্প বুঝতে পারলো উনি কিছু একটা খুঁজছে। পুষ্প গাড়ির কাছে দৌড়ে গিয়ে দেখে গাড়ির ভেতরে একটা হাত ব্যাগ।
সে ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভেতরে অন্যান্য জিনিসের সাথে একটা ইনহেলারও আছে। পুষ্প বুঝতে পারলো ওনার হাঁপানি রোগ আছে। সেই ইনহেলারটা হাতে নিয়ে আবারও এগিয়ে গেল আয়শা চৌধুরীর কাছে। ইনহেলারটা মুখে ধরতেই তিনি লম্বা টানে ইনহেলার নিল, আর অল্প কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে গেল। আয়শা চৌধুরী পুষ্পের দিকে কৃতজ্ঞতার হাসি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। সঙ্গে সঙ্গে কিছু মনে আসতেই বসা থেকে উঠে গেল গাড়ির দিকে। সাথে থাকা ছেলেটাকে গাড়ির বাইরে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দাদু ভাই, তুই কেমন করে নামলি গাড়ি থেকে? কে নামালো তোকে? পেছন থেকে পুষ্প মালাকে দেখিয়ে বলল। আমার বোন মালা ওনাকে গাড়ি থেকে নামিয়েছে। মালা মনে মনে বলল, আগে যদি জানতাম ছেলেটা একটা অসভ্য লম্পট, তাহলে কখনোই গাড়ি থেকে নামাতাম না। ছি! আয়শা চৌধুরীর চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। তিনি বললেন, আজ তোমাদের ওসিলায় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। তোমরা না থাকলে যে কি হতো। পুষ্প হাসি মুখে বলল, হয়তো অন্য কারো উছিলায় আল্লাহ আপনাদের বাঁচিয়ে নিতেন। আয়শা চৌধুরী তাকালো পুষ্পের দিকে। এরই মধ্যে গ্রামের কিছু লোকজন মিলে গাড়ির আগুন নিভিয়ে দিল। তারা এগিয়ে গেল তাদের দিকে। তাদের মধ্যে একজন বলল, এই একজনের জন্য সবসময় আমাদের অপেক্ষা করতে হয়। এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী, সম্মানিত আর ধনী পরিবার বলতে সবাই চৌধুরী পরিবারকেই চিনে। বিশাল বড় অট্টালিকা বাড়ি, কিন্তু কেউ থাকে না এই বাড়িতে, গোটা কয়েক কাজের লোক ছাড়া। সবাই ঢাকায় থাকে, মাঝে মাঝে গ্রামে আসে নিজেদের সম্পত্তি দেখাশোনা করার জন্য। গ্রামের স্কুল, কলেজ, মসজিদ, হাসপাতালের বেশিরভাগই জায়গা জমি খলিল চৌধুরী দেওয়া। গ্রামের সবাই এই পরিবারকে খুব সম্মান করে। খলিল চৌধুরী মারা যাওয়ার পর এই বিশাল সম্পত্তির দায়িত্ব পড়ে তার স্ত্রী আয়শা চৌধুরীর হাতে, যাকে সবাই চৌধুরী মা বলেই ডাকে। গ্রামের স্কুলটা মেরামত করার কাজে কিছু সাহায্য দরকার। সেই জন্যই গ্রামের মানুষদের অনুরোধে বশির হায়াত সেই স্কুলের হেডমাস্টার হিসেবে আয়শা চৌধুরীর কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠি পেয়ে বড় নাতি উদয় চৌধুরীকে নিয়ে গ্রামে এসেছিল আয়শা চৌধুরী। কিন্তু হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। গ্রামের লোকজন অস্থির হয়ে পড়েছে আয়শা চৌধুরী আর উদয় চৌধুরীর কথায়। কোথায় ব্যথা পেয়েছে কি না সেটা ভেবে। সবার অস্থিরতা দেখে আয়শা চৌধুরী বলল, আপনারা অস্থির হবেন না, আমাদের কিছু হয়নি আল্লাহর রহমতে। আর এই মেয়ে দুটির ওসিলায় আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন। আয়শা চৌধুরী পুষ্প আর মালা দুজনের মাথায় হাত রেখে বলল, তোমরা কে? তোমাদের বাবার নাম কি? তারা কিছু বলার আগে গ্রামের একজন বলে ওঠে, ওদের মধ্যে একজন আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টারের মেয়ে, আর আরেকজন ভাগ্নি। আয়শা চৌধুরীর মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে বলল, গ্রামের স্কুলের হেডমাস্টার মানে বশির হায়াতের মেয়ে আর ভাগ্নি? পুষ্প আর মালা মাথা নেড়ে হ্যাঁ বলল। আয়শা চৌধুরী আবারও বলল, তোমার বাবা আমার খুব পছন্দের একজন মানুষ। তোমার বাবাই তো আমাকে চিঠি পাঠিয়ে আসতে বলেছিল। তোমার বাবাকে বলো আমার সাথে দেখা করতে, আর তোমরাও তার সাথে আমার বাড়িতে এসো। পুষ্প আর মালা মাথা নেড়ে হ্যাঁ বলল। মালা আর চোখে উদয়ের দিকে তাকালো। উদয় চুপ করে দাদির পাশে দাঁড়িয়ে আছে। মালা মনে মনে বলল, এত এত ভালো ফ্যামিলির একটা ছেলে এতটা অসভ্য আর লম্পট কি করে হয়? গ্রামের একজন একটা রিক্সা ডেকে আনলো তাদের জন্য। আয়শা চৌধুরী উদয়ের হাত ধরে বলল, চলো দাদু ভাই, আমাদের জন্য রিক্সা চলে এসেছে। গাড়িটার অবস্থা খুব খারাপ। তোমার কি কষ্ট হবে রিক্সায় উঠতে? না দাদিমা, আমার কোনো কষ্ট হবে না। শুধু একজনকে বলো আমাকে ধরে রিক্সা বসিয়ে দিতে। সঙ্গে সঙ্গে একজন এসে উদয়ের হাত ধরে তাকে রিক্সায় তুলে দিল। পুষ্প আর মালা কিছুটা ভ্রু কুচকালো। আয়শা চৌধুরী আবারও পুষ্প আর মালার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইলে মালা আয়শা চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, ওনাকে ধরে রিকশায় তোলা হচ্ছে কেন? আমার বড় নাতি উদয় চৌধুরী চোখে দেখতে পায় না। একটা অ্যাক্সিডেন্টে তার দু চোখই নষ্ট হয়ে গিয়েছে। পুষ্প মালা দুজনেই অবাক হয়ে গেছে। বেশি অবাক হয়েছে মালা, সাথে সাথে অনুশোচনা হয়। সে তো না জেনেই অন্ধ মানুষটাকে খারাপ ভেবে তার গালে চড় দিয়ে ফেলেছে। মালা এক দৃষ্টিতে উদয়ের দিকে তাকিয়ে আছে।
আয়শা চৌধুরী উদয়কে নিয়ে রিক্সা করে চলে গেল। মালা মনে মনে বলল,